মৃত্যু, একদিনে মারা গেলেন আরও 10 জন। ফাঁকা নেই আইসিইউ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। কোনো মাস্ক পরে না, স্বাস্থ্যবিধি মেনে চলে না। প্রয়োজনীয় যে বাজার কন্ট্রোল করা দরকার, মাস্ক পরা দরকার, কোনো ব্যাপারই প্রশাসনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। ঈদের পরে আমাদের দিনাজপুর জেলার সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। 1 জুন তারিখে 31টি স্যাম্পলের মধ্যে 11 জন পজিটিভ হয়। রাজশাহী আমাদের রোগীর চাপ আসছে দিন দিন বাড়তেছে, যেমন কালকে 215 ছিল, আজকে 220 হয়ে গেছে। করোনা রিপোর্ট নিয়ে জালিয়াতি, 2000 টাকা দিলে ফার্মেসিতে মিলছে ভুয়া সনদ। ফার্মেসি চালকের সাথে কথা বলতেছি যে বাইরে কোনো জায়গায় ওই রিপোর্টটা করানো যায় কিনা। তো উনি বললো 2000 টাকা লাগবে আমাদের, তো আমরা করে দিতে পারি। প্রতারণা চক্রে মনিরের সহযোগী, তার মাধ্যমে যখন আমরা চেক করি তার কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলো, তখন দেখি যে ওখানে অনেকগুলো করোনার সনদ আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিনের বৃষ্টিতে রাস্তা খারাপ, ঢাকায় 6 ঘন্টাতেও শুরু করা যায়নি মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাস প্রক্রিয়া। পূর্ব প্রস্তুতির ঘাটতি প্রশ্নে নেই সদুত্তর। বিকেলে বসছে আগামী অর্থ বছরের বাজেট অধিবেশন, কাল উত্থাপন। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের উপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। হাত পাততে কখনো মুসলমান, কখনো হিন্দু, সামরিক বাহিনীর কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিয়ের আশ্বাসে প্রতারণা, চট্টগ্রাম থেকে আটক অভিজিৎ ঘোষ। এবং ভাষান্তরে রোহিঙ্গা ক্যাম্পের দেখভালের দায়িত্বে যুক্ত হলো জাতিসংঘ। করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসায় প্রতিনিধি দল। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। 24 ঘন্টায় সীমান্তের বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত 10 জন। একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি নওগাঁয়, 39%। এই অবস্থায় হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে শয্যা সংকট, ফাঁকা নেই আইসিইউ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ভারত সীমান্তবর্তী দেশের 8 জেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়েই চলেছে। জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা, রাজশাহী, যশোর থেকে ধীরে ধীরে সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। রাজশাহী অঞ্চলে করোনা রোগী মৃত্যুর সংখ্যা কমছেই না, সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হারও। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 জন এবং নাটোরের 1 জন। উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই চাপ বাড়ছে রোগীদের। গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 21 জন। এ নিয়ে শুধু রাজশাহীতে 220 জন রোগী ভর্তি আছেন। হাসপাতালের 17টি আইসিইউতে সবকটিতে রোগী ভর্তি আছেন। রোগীর সংখ্যা বাড়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে হাসপাতালের মেঝেতে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সিট না থাকার জন্য আমি গতকাল পর্যন্ত রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছি, কিন্তু কোনো ইউনিটে আমি ভর্তি করতে পারিনি। আর করোনা কেবিনে, করোনা ওয়ার্ডে সিট নাই, অবশ্যই সিট বাড়ানো উচিত। গত 24 ঘন্টায় আমাদের যে রোগী ভর্তি ছিল তার মধ্যে 9 জন চাঁপাইনবাবগঞ্জ এবং 9 জন রাজশাহী। আমাদের রোগীর চাপ আসছে দিন দিন বাড়তেছে, যেমন কালকে 215 ছিল, আজকে 220 হয়ে গেছে। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 67 জন। 7 দিনে সংক্রমণের হার 26 ভাগ থেকে 39 ভাগে এসে ঠেকেছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে শঙ্কিত জেলাবাসী। আচ্ছা, ধন্যবাদ। আমার প্রত্যাশা হচ্ছে যে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাহলে ভবিষ্যতে দেখা যাবে আমাদের যে বর্তমান যে সিচুয়েশন আছে এটা থেকে আরও দ্রুত বেড়ে যেতে পারে। আমরা চাই যে প্রশাসন সঠিক ব্যবস্থা নিক, তাহলে আমাদের যেন অদূর ভবিষ্যতে যেন বার্ডেন হয়ে না যায়, সেটাই আমরা কামনা করি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর এলাকা হওয়ার জন্য আমরা খুব আতঙ্কের মধ্যে আছি নওগাঁবাসী। 31/5 তারিখ পর্যন্ত সেখানে RT-PCR পজিটিভিটি রেট হলো 34%। ঠিক আছে, তার মানে এখানেও আমরা লক্ষ্য করছি যে সংক্রমণের হারটা বৃদ্ধির দিকে আছে।
নাটোরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর প্রধান বাণিজ্যিক এলাকা কানাইখালী মাঠ থেকে আলাইপুর মার্কার মসজিদ এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকায় সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে পুলিশ। শহরে প্রবেশের 4টি পয়েন্টে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে প্রশাসন। এছাড়া করোনা ঊর্ধ্বগতি রোধে সচেতনতায় চলছে মাইকিং। ব্লক যেটা করছে এটা অনেক ভালো করছে, আমাদের জন্য সবার জন্য ভালো। এবং আমাদের 2 নম্বর 3 নম্বর যে ওয়ার্ড যেখানে করোনা সংক্রমণের হার বেশি, সেই অঞ্চলগুলোকে আমরা লোকালি ব্লকের মতো করে এবং সেখানে ব্যাপকভাবে মাইকিং এর ব্যবস্থা করেছি। নতুন করে সংক্রমিত হয়ে পড়েছে ভারতের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় 31 জনের নমুনা পরীক্ষা করে 11 জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার পৌঁছেছে 32 ভাগে। সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে 26% ঠেকেছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 36 জন রোগী ভর্তি হয়েছেন। একই অবস্থা সীমান্তবর্তী আরেক জেলা যশোরেও। গত 24 ঘন্টায় এই জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 43 জন। সংক্রমণের হার ঠেকেছে 21%। সেই সাথে যশোরে করোনায় ভারতীয় ধরন শনাক্ত হয় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মংলাতেও করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 65%। এই পর্যন্ত জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে ভারতীয় ট্রাক চালক ও সহযোগীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। সীমান্ত জেলার করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছে তাদের কাছে, প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে আমরা যেটি দেখছি যে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং প্রত্যেক দিনই কিন্তু করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আমরা জেলা সার্জন অফিস থেকে যে তথ্যটি পেয়েছি, গেল কিন্তু প্রায় 94 জনের যে টেস্ট হয়েছে, সেই 94 জনের টেস্টের মধ্যে 40 জনেরই কিন্তু করোনা শনাক্ত হয়েছে এবং হাসপাতালে কিন্তু প্রত্যেক দিনই আমরা কিন্তু মৃত্যুর সংখ্যা সেটি আমরা দেখতে পাচ্ছি যে মারা যাচ্ছে মানুষ। এবং আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে নিয়ে গেল 24 ঘন্টায় 7 জন মারা গেছে। নতুন রোগী কিন্তু ভর্তি হচ্ছে 20 জন। এছাড়া প্রায় 220 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং আইসিইউগুলো পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে রোগী। এবং তারপরেও কিন্তু রোগীর চাপ আছে, যারা কিনা করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন, ভর্তি হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তা যেটি বলছেন যে হাসপাতালে যে রোগীর সংখ্যা বাড়ছে সে তুলনায় কিন্তু শয্যা সংখ্যা তাদের সংকুলন হচ্ছে না। সে কারণে নতুন আরো একটি ওয়ার্ড আছে মেডিকেল কলেজ হাসপাতালের 1 নম্বর ওয়ার্ডটি, সেখানে এরই মধ্যে আমরা দেখেছি আজকে দুপুরের দিকে হয়ে গেলে খানিকটা সামাল দেওয়া যাবে। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কিন্তু তাগাদা দিচ্ছেন তারা। এর মধ্যে আমরা দেখেছি আজকে দুপুরের দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি বিভাগীয় সমন্বয় সভা হয়েছে, সেখানে কিন্তু করোনা নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি কিন্তু জেলা প্রশাসনের কার্যালয়ে 3টার সময় একটি বৈঠক, 3টার বৈঠকের পরে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে যে আসলে জেলা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আসলে কি। এবং এর পাশাপাশি আমরা দেখছি ফয়সাল যে রাজশাহীতে যে স্বাস্থ্যবিধি সব জায়গায় যে পরিপূর্ণভাবে মেনে চলছে সাধারণ মানুষ, সেটি হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পক্ষ থেকে জানানো হয়েছে যে সর্বাত্মক আসলে যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলার জন্য তারা তাদের দিক থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভ্রাম্যমাণ আদালতের মধ্যে দিয়ে সকলকে সচেতন করা হচ্ছে স্বাস্থ্যবিধির জন্য। এবং আমরা যেটি লক্ষ্য করে আসলে মাস্ক ঠিক মতো আসলে পরছেন না এবং সেই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যেই সমস্ত মার্কেটগুলো নেই এই ধরনের কাজ হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না, সেখানে কিন্তু আসলে সচেতনের জন্য চেষ্টা চালাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে, নানাভাবে চেষ্টা চলছে। তো রাজশাহীর এই ছিল করোনার খবর। ফয়সাল, আমরা চলে যাব নওগাঁয়, এখানে আছে সহকর্মী এমআর রকি। ধন্যবাদ রাকিব। আপনাকে জানিয়ে রাখি, এই উত্তর জনপদের বিশেষ করে সীমান্তবর্তী জেলার গেল 1 সপ্তাহের ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতি কিন্তু জেলাবাসীকে অনেকটাই শঙ্কিত করে তুলেছে এবং এই পরিস্থিতি নিয়ে কিন্তু এখন জেলা প্রশাসন এবং জেলার পুলিশ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা একটি বৈঠক ডেকেছেন। আজকে দুপুর 2টায় এই বৈঠকটা আর কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। তারা বলছেন যে এরকম একটি পরিস্থিতিতে পরবর্তী একটা সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন, কোন পর্যায়ে করোনা সংক্রমণ ঠেকানো যেতে পারে এই বিষয়টি তারা গুরুত্ব দিয়ে কিন্তু এই বৈঠকটি আজকে করছেন। আরেকটি বিষয় হলো, গেল 24 ঘন্টায় কিন্তু
এই জেলায় 3 জনের মৃত্যুর রেকর্ড আমরা হাসপাতালের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পাচ্ছিলাম। অন্যদিকে কিন্তু আকস্মিকভাবে গত এক সপ্তাহে সীমান্তের এই জেলায় 4টি পয়েন্ট রয়েছে এবং সীমান্তের পাশাপাশি রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জের সাথে নওগাঁ জেলার একটি সংযোগ রয়েছে। এই সংযোগের কারণে কিন্তু সার্বিক এক সপ্তাহের চিত্র কিন্তু বলছে যে হু করে বেড়েছে এই জেলার করোনা রোগীর সংখ্যা। তবে সব মিলে কিন্তু এরকম পরিস্থিতির জন্য একটা অসতর্কতা, পাশাপাশি হচ্ছে যে এই সময়টাতে আমের একটি বড় কারবার হয়ে থাকে এবং গেল মৌসুমে গেল কদিন আগে ধান কাটা মারাই ছিল ব্যস্ততা। এসব কারণে কিন্তু এই জেলার সাথে চাঁপাই এবং রাজশাহী মানুষের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে কিন্তু এই করোনার যে ঊর্ধ্বমুখী তা কিন্তু এই বৈঠকটি ডেকেছেন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। তো সম্মেলনের এই পরবর্তী সিদ্ধান্ত হয়তো আমরা পরের সংবাদে জানাতে পারবো, কিন্তু গত এক সপ্তাহের যে চিত্র তা কিন্তু জেলাবাসীর এবং জেলার যে পুরো সীমান্তের যে 4টি পয়েন্ট রয়েছে এই 4টি পয়েন্টে বাড়তি সতর্কতা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সামনে কুরবানি মৌসুম আসছে, এই কুরবানি মৌসুমে কিন্তু অবাধে কিছু গরু চোরাচালানের সাথে মানুষের সম্পৃক্ততা বাড়ে। এই বিষয়গুলিকে তারা গুরুত্ব দিয়ে কিন্তু এই সময়টাতে তারা এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন। তো এইরকম একটি পরিস্থিতির জন্য হয়তো পরবর্তী সংবাদে আমরা পরের সংবাদে বিস্তারিত জানাতে পারবো। তো ফয়সাল, এই ছিল নওগাঁর সার্বিক করোনা পরিস্থিতির খবর আমার কাছে। সীমান্তবর্তী জেলার করোনার পরিস্থিতির খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি নওগাঁ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকিত, তার আগে রাজশাহী মেডিকেল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে দেশে আসা ফাইজারের টিকার প্রয়োগে যেতে কমপক্ষে 10 দিন সময় লাগবে। এই টিকা মানবদেহে প্রয়োগে প্রস্তুত করতে প্রয়োজনীয় উপাদান ডাইলুয়েন্ট আসবে 7 জন। এজন্য স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ইতোমধ্যেই 1,06,02 ডোজ টিকা এসে পৌঁছেছে বাংলাদেশে। তবে টিকা প্রয়োগের জন্য প্রয়োজনীয় উপাদান ডাইলুয়েন্ট এসে পৌঁছবে চলতি মাসের 7 তারিখ। সঙ্গে রয়েছে নানা প্রস্তুতিও। সব মিলে অন্তত আগামী 10 দিনের আগে ফাইজারের টিকা প্রয়োগ সম্ভব হচ্ছে না। এইটি আসলে তো সপ্তাহখানেক লেগেই যাবে, কারণ ডাইলুয়েন্টটি আসবার পরে সেটিরও যে প্রক্রিয়া আছে ডিজি ড্রাগের কাছ থেকে অনুমতি পাওয়া, এইটি আমাদেরকে করতে হবে। সেজন্য আমরা বলবো যে 7 থেকে 10 দিন সময়ের মধ্যে আমরা আশা করছি যে সমস্ত প্রস্তুতি সুসম্পন্ন করে এই টিকাটি দিতে শুরু করা যাবে। এদিকে কেন্দ্র চূড়ান্ত না হলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নাম আলোচনায় রয়েছে। লোকবল এবং প্রশিক্ষণের দিক থেকে এগিয়ে থাকা কেন্দ্রগুলোকেই চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোন কোন প্রতিষ্ঠানগুলোকে নির্ধারণ করা হবে এই টিকা দেওয়ার জন্য, কারণ এখানে পরিবহনের একটি বিষয় আছে, সংরক্ষণের একটি বিষয় আছে। এই সমস্ত বিবেচনায় রেখেই একেবারে যোগাযোগের সহজতম যে জায়গাগুলো হবে, যাদের সক্ষমতা অনেক বেশি আছে এবং যেখানে আমাদের তুলনামূলকভাবে লোকবল বেশি আছে, সেই কেন্দ্রগুলি আমরা নির্ধারণ করব। সংবেদনশীল এই টিকা প্রয়োগে ইতোমধ্যেই চূড়ান্ত প্রশিক্ষণ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ফাইজারের টিকাটা যেহেতু টেকনিক্যালি একটু ডিমান্ডিং, কাজে এটা অন্য টিকার মতো না। এটার ব্যাপারে আমরাও একটু চিন্তাভাবনা করছি, যে কারণ যারা দিবেন তাদেরকে আমাকে আবার ট্রেন করতে হবে। এদিকে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি সীমান্তবর্তী 7টি জেলাতে লকডাউনের সুপারিশ করলেও কক্সবাজার, জামালপুর, নোয়াখালী ও বাগেরহাট এই 4 জেলাকেও উচ্চ সংক্রমিত জেলা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের 6 ঘন্টা পরেও শুরু করা যায়নি মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাসের প্রক্রিয়া। কর্তৃপক্ষ বলছেন যে পথে যেটি থেকে কোচ ডিপোতে নেওয়া হবে তা চলাচলের অনুপযোগী হওয়ায় সংস্কার চলছে। তবে পূর্ব প্রস্তুতির ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নের জবাব দেননি প্রকল্প ব্যবস্থাপক। রাস্তার যেমন দশা, এই পথে পায়ে হেঁটে চলাই দুষ্কর। তার উপর ছোট বড় গর্তে পানি জমে যেন ছোটখাটো ডোবায় পরিণত হয়েছে। অথচ এই পথেই নিয়ে যাওয়ার কথা মেট্রো রেলের কোচ। দূরত্বটা কম হলেও এই পথে যাওয়াটা ঠিক হবে না, তাই বন্ধ খালাস প্রক্রিয়া। সকাল 8টায় খালাস কার্যক্রম শুরু করার কথা থাকলেও 2টা নাগাদও শুরু হয়নি, কারণ নেই যাবার পথ। আমাদের যে এই ট্রেনটা যাবে, আমরা ওখানে কোচের সেফটি মনে করছি যে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, সুতরাং আমরা মনে করছি ওই রাস্তাটা সেফ না। যদিও বিকল্প রাস্তায় নেয়ার কথা বলছে প্রকল্প সংশ্লিষ্টরা, তবে আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি মেলেনি তার জবাব। এই রাস্তাটা রেকি করা হয়েছে, কিন্তু ট্রেলার যেহেতু এই ট্রেলারগুলো যেহেতু এখানে অন অ্যারাইভাল অফ দ্য কোচ আসে, সেই জন্য আমরা এখন নতুনভাবে আবার
স্টাডি করব। তো এটা আমরা বাইপাস হিসেবে রেখে দিয়েছি, যেটা যেন যদি ইমার্জেন্সি কেস হয়, ইন কেস অফ সেই ইমার্জেন্সি হিসেবে আমাদের রাখা, এবং সেটা জাস্ট এখন একটা ট্রায়াল রান দেওয়া, এইটাই কাজ হচ্ছে, আর একটু সারফেসিং ওয়ার্ক। মঙ্গলবার বিকেলে দিয়াবাড়ির অস্থায়ী জেটিতে নোঙর করে মেট্রো রেলের দ্বিতীয় কোচবাহী দুটি বিশেষ কার্গো। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়িতে আছেন সহকর্মী রাশেদ লিমন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন, 6 ঘন্টারও বেশি সময় পরে, প্রায় 6.5 ঘন্টা পরে কিন্তু এই আনুষ্ঠানিকভাবে যে খালাস প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিশেষ প্রক্রিয়া, এবং উপরে যে বিশেষভাবে ঝুলিয়ে এবং সেই যে লরিতে তোলা হচ্ছে, এবং আজকের দিনের প্রথম অর্থাৎ দ্বিতীয় মেট্রো রেলের দ্বিতীয় কোচ, এর আগে প্রথম কোচটি এসেছে, সেটি আসলে দিয়াবাড়ি ডিপোতে নিয়ে গিয়ে পুরোটা ফিটিং করে সেটি চালানো হয়েছে, যেটি আসলে আমরা দেখেছি বা গণমাধ্যমকে দেখানো হয়েছে। এরপরেই তার কিছুদিনের মাথায় কিন্তু আমরা দেখলাম দ্বিতীয় কোচ এসে গতকালকে সন্ধ্যা নাগাদ দিয়াবাড়ি ডিপোতে এসে পৌঁছায়, এবং আজকে সকাল 8টা থেকে তাদের খালাস কার্যক্রম শুরু করার কথা থাকলেও যে পথ দিয়ে আসলে এটি বহন করে নিয়ে যাওয়া হবে, সেই পথটি আসলে চলাচলের অনুপযোগী হয়, কিন্তু তারা কাজ শুরু করতে পারেনি। এরপরে কিছুক্ষণ আগে যদিও বলা যায় যে পুরো বিষয়টি 9টার পরে আসলে বিষয়টি মেট্রো রেল কর্তৃপক্ষের নজরে আসে, এবং তারপরে তারা তড়িঘড়ি করে রাস্তা সংস্কার করার কথা প্রথম ভেবেছিল, কিন্তু রাস্তার যে অবস্থা সেটি সংস্কার করেও চলাচলের যোগ্য না থাকা বিকল্প আরেকটি রাস্তায়, অর্থাৎ এর ডাবল লেনের একটি রাস্তায় এক লেন ফাঁকা ছিল, সেই আরেক লেনে আসলে আমরা দেখেছি মেট্রো রেলের কাজের কিছু জিনিসপত্র পড়েছিল, সেটি অবহেলিত ছিল একটি রাস্তা। সেটি পরে সেখান থেকে যে মালামাল রাখা ছিল সেগুলো সরিয়ে রাস্তা কিছুটা পরিষ্কার করে তারপরে সেই রাস্তাটা চলাচলের উপযোগী হয়েছিল। কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে গিয়েছিলাম, সেই রাস্তাটা দেখে এসেছে, এখন সেটি চলাচলের উপযুক্ত, এবং তারপরে ওখান থেকে রাস্তা মেট্রো রেল কর্তৃপক্ষের ভেতর থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই, অর্থাৎ 2টারও পরে 2:10-এর দিকে আসলে এই খালাস প্রক্রিয়া শুরু করে আনুষ্ঠানিকভাবে বগি। এর আগে এর সঙ্গে যে আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতি এসেছিল সেগুলো তুলে আসলে বিভিন্ন পদ্ধতি সেগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিপোতে। তবে এই মুহূর্তে আজকে এই দফায় প্রথমবারের মতো মেট্রো রেলের যে এই দ্বিতীয় কোচের প্রথম যে বগি, দ্বিতীয় কোচের সেটের প্রথম বগি, সেটি এই মাত্র কার্গোতে তোলা হলো, এবং এই কার্গোটিতে করেই এখন মেট্রো রেলের ডিপোতে নিয়ে যাওয়া হবে। এবং এরপরে যেটি মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, 19টি ধাপে প্রত্যেকটি ট্রেনকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সেটি চলাচলের উপযুক্ত কিনা সেটি তারা নির্ধারণ করবে। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো তথ্য। ফয়সাল, রাজধানীর দিয়াবাড়ি থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে বিকেলে। আগামীকাল অর্থমন্ত্রী মোস্তফা কামাল 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। স্বাস্থ্যবিধি মেনে বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। করোনা মহামারীর কারণে এবারের বাজেট অধিবেশন চলবে 12 কার্য দিবস। আগামীকাল বিকেল 3টায় বাজেট প্রস্তাব ও অর্থ বিল উত্থাপন করা হবে। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যদের সাধারণ আলোচনা শেষে 30 জুন বাজেট পাশ হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে। আসছে বাজেটে মোবাইল ফোনে কথা বলায় কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে কি? এ নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারীতে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টেলিকম সেবা। তাই মোবাইল ফোন আর ইন্টারনেট যন্ত্রাংশে কর ছাড় চান সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। 2015 সালের জুন পর্যন্ত মুঠোফোন ব্যবহারে শুধু 15% ভ্যাট দিতেন গ্রাহকরা। তবে 2015-16 অর্থ বছরের বাজেটে প্রথমবার মুঠোফোন ব্যবহারে 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর থেকে হোক কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার, প্রতি বছর কর বাড়ছেই। সবশেষ করোনার মধ্যেই চলতি অর্থ বছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করা হয়। মাঝে যোগ হয়েছে 1% সারচার্জ।
সব মিলিয়ে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা কর দিতে হয় 17 কোটি গ্রাহককে। 200 টাকা চার্জ রয়েছে সিম কার্ডে। করোনা মহামারীর মধ্যে ঘরে বসে যে সেবা দিতে চাই, সেই সেবা দিতে হলে আমার এই সম্পর্ক শুল্ক 15% থেকে কমিয়ে 5% কিভাবে আনা যায়। 40 থেকে 45% হারে কর্পোরেট কর দেয় মুঠোফোন সেবাদাতারাও। এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের। গ্র্যাজুয়ালি এই 40টাকে 25% লেভেল আনতে হবে। যদি না আনে, শেয়ার হোল্ডারদের জন্য এই ধরনের মার্কেটে ইনভেস্ট করা উড বি ডিফিকাল্ট। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশে প্রায় 2,500 ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে সরকার। তবে বাড়তি করের কারণে সেবায় ঘটছে বিঘ্ন। প্রান্তিক পর্যায়ে একটা ফাইবার অপটিক্স মোডেম দরকার পড়ে। সেই ফাইবার অপটিক্স মোডেমে এখনো 56%, 55%-এর মতন ট্যাক্স এবং আদার্স ডিউটিগুলি আছে। বর্তমানে দেশে 13টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় 80% মুঠোফোন উৎপাদন করছে। মহামারীতে টিকে থাকতে দাবি উঠেছে কর অব্যাহতির সময় বাড়ানোর। যে ভ্যাট অব্যাহতি বা ট্যাক্স অব্যাহতির যে সুবিধা, এটা আরো মিনিমাম 3 বছর এইভাবে কন্টিনিউ করতে হবে। ব্যবসায়ী কিংবা সেবাদাতা দিন শেষে সব করের বোঝা চাপছে জনগণের কাঁধে। অন্তত মহামারীর সময়ে তাই কর ছাড়ের আহ্বান বিশ্লেষকদের। আইসিটি খাতে সরকার বলে দিক যে আমি আগামী 3 বছর এগুলোর উপরে কোনো কর আরোপ করব না। তার মাধ্যমে তারা কিন্তু চমৎকার একটা নেটওয়ার্ক তারা তৈরি করতে পারবে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে জিডিপিতে টেলিকম খাতের অবদান প্রায় 7%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে 20টি দেশের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচপ। প্রজ্ঞাপন অনুযায়ী আকাশপথে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে মালয়েশিয়া, বাহরাইন সহ নতুন 7টি দেশ। আর 6টি দেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানতে হবে। আগামী 4 জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত 1 মে থেকে 39 দেশের সঙ্গে বিমান চলাচলে বিধিনিষেধ জারি করে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতির পরিবর্তিত অবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। সবশেষ জারি করা প্রজ্ঞাপনে আকাশপথে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সাইপ্রাস, ইরান, ওমান, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়ার ওপর থেকে। সব মিলিয়ে 20 দেশের ওপর থেকে বিমান চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে আগে থেকে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত ও নেপালের সাথে যুক্ত হয়েছে নতুন আরও 7 দেশ। দেশগুলো হলো বাহরাইন, বলিভিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোব্যাগো এবং উরুগুয়ে। এসব দেশ থেকে আকাশপথে কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। তবে গত 15 দিনের মধ্যে ওইসব দেশ ভ্রমণ করছেন এমন বাংলাদেশি 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফিরতে পারবেন। মঙ্গলবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়। এছাড়া বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস থেকে আসা যাত্রীদের মানতে হবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। কুয়েত এবং ওমান থেকে আসলে 3 দিনের প্রাতিষ্ঠানিক ও 11 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিধিনিষেধের মধ্যে থাকা 19 দেশ ছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে আসা আকাশপথে যাত্রীদের 14 দিনের কঠোর হোম কোয়ারেন্টাইন মানতে হবে বলে নির্দেশনা রয়েছে বেবিচকের। আকাশপথে ভ্রমণের আগে 72 ঘন্টার মধ্যে করা করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে যাত্রীদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিত 4 জন খুনির মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শিগগিরই এ বিষয়ে গেজেট জারি হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। অন্যান্য রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পের মতো ভাষাঞ্চরেও যুক্ত হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ভাষাঞ্চর পরিদর্শন করে এসে করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রেখে ভাষাঞ্চরে বাংলাদেশ সরকার মিয়ানমার ফেরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নির্মাণ করেছে বিশাল অবকাঠামো। সেখানে ধাপে ধাপে পৌঁছেছেন 19,000-এর মতো রোহিঙ্গা। নির্মাণের পূর্বে ক্যাম্পের জীবনমান নিয়ে পূর্বে শঙ্কা জানিয়েছিল আন্তর্জাতিক নানান সংস্থা। সেই ভাষাঞ্চর ঘুরে এসেই উচ্ছ্বসিত প্রশংসা করল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর প্রোটোকল গিলিয়ান ট্রিক্স ও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর অপারেশন রাউস মাজু সহ একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় আন্তর্জাতিক সংস্থাটির প্রতিনিধিরা করোনাকালে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রশ্নে সেই দেশের বর্তমান সরকারের সময়ে পরিস্থিতি অনেক জটিল বলেও শঙ্কা জানান। We fully support the government and your honourable Prime Minister and the Minister's policy that the people of Rohingya want to go home and they should go home to what they call their mother country. That we've spoken to them in Cox's Bazar and in Bhasan Char, and their dream, their aim is to return home. এদিকে এত বছরও রোহিঙ্গাদের ফেরত না নেওয়ায় হতাশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন জাতিসংঘকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। As you know, we have been trying hard for their repatriation to their own land, because if they want to have a better future, only way out is to go back to their own land where they lived for centuries. It is so sad that once in the Myanmar cabinet there are 4 Rohingya cabinet members plus members of parliament, but now they have been defranchised. They are basically stateless. দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ ইউএনএইচসিআর এর এই প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যাবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্ত জেলাগুলোতে করোনায় বাড়ছে শনাক্ত মৃত্যু, একদিনে মারা গেলেন আরও 10 জন। উচ্চ সংক্রমণ থাকায় নওগাঁর 2টি এলাকায় বিশেষ লকডাউন। এবং বিকেলে বসছে আগামী অর্থ বছরের বাজেট অধিবেশন, কাল উত্থাপন। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের উপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।